দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যারা আপনারা বিএনপি করেন তারা ডাক্তার দেখান। উনাকে ডাক্তার দেখাতে হবে, উনার মেন্টাল বিগ প্রবলেম হয়ে গিয়েছে এবং উনি অতীত ভুলে গিয়েছেন। মাত্র 7 মাস আগে কি ঘটেছে বাংলাদেশে, 8 মাস আগে কি ঘটেছে বাংলাদেশে, বা গত 1 বছরের বাংলাদেশের ইতিহাস ভুলে গিয়েছেন। 10:30টার সময় এই মিটিং সেই মিটিং করে কি হয়েছে বলেন? গতকালকের মিটিং এর কি সিদ্ধান্ত হয়েছে? বাংলাদেশে কি কোনো জায়গায় কোনো ধরনের জরুরি অবস্থা কিংবা সেনা শাসন এসেছে? না। মিটিং করে বরং ওদের পিছনে যারা সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, দুষ্টামি করবে, গুজব রটাবে, অন্যায় করবে, ওদেরকে এখন গ্রেপ্তারের সময় এসেছে। একজন যে কোনো সেনা অফিসারের কাছ থেকে উনি এটা পেয়েছেন এবং বাংলায় অনুবাদ করে উনি তার চ্যানেলে দিয়েছেন। আমি এটা পড়ছি, এটা পড়লে আমরা অনেক কিছু খোলাসা হয়ে যাব। পড়ছি তাহলে। আব্দুল হান্নান মাসুদ, এনসিবি, হাসনাত, সার্জিস এদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় বিএনপি যে হামলা করছে, এদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, রাজনীতির মাঠ থেকে এদেরকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী। সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার জানে, জনগণও জানে। নানা গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। প্রিয় দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যারা আপনারা বিএনপি করেন তারা ডাক্তার দেখান। উনাকে ডাক্তার দেখাতে হবে, উনার মেন্টাল বিগ প্রবলেম হয়ে গিয়েছে এবং উনি অতীত ভুলে গিয়েছেন। মাত্র 7 মাস আগে কি ঘটেছে বাংলাদেশে, 8 মাস আগে কি ঘটেছে বাংলাদেশে, বা গত 1 বছরের বাংলাদেশের ইতিহাস ভুলে গিয়েছেন। হঠাৎ উনার মেন্টাল সমস্যা দেখা দিয়েছে। কেন আমি বলছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন বর্ষিয়ান রাজনীতিবিদের মেন্টাল সমস্যা দেখা দিয়েছে? এটা হাসিনার মতন উনারও বয়স হয়েছে। তাই হাসিনার বয়সের কারণে কিন্তু হাসিনা কোন কাজটা ভালো কোন কাজটা মন্দ সেটা বুঝতে পারতেন না। সেই কারণে হাসিনা শেষের দিকে যে অপরাধগুলা করেছে, এটা সুস্থ মানুষের কাজ না, এটা একটা অসুস্থ মানুষের কাজ হাসিনা করেছে। আর আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজধানীতে একটা বক্তব্য দিয়েছেন, আর ওই বক্তব্যটা ঠিক হাসিনার মতন মেন্টাল প্রবলেমের একটা বক্তব্য দিয়েছেন। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি একজন অনলাইন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে। উনি কি বলেছে আপনাদেরকে আমি ইত্তেফাক পত্রিকা থেকে শুধুমাত্র কয়েকটি লাইন পড়ে শোনাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নতুন আবির্ভূত হওয়া কুতুবদের ভাষা বক্তব্য বাংলাদেশকে একটি নৌরাজ্যের দিকে নিয়ে যেতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নতুন আবির্ভূত হওয়া কুতুবদের ভাষা বক্তব্যে বাংলাদেশ নৌরাজ্যের দিকে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেইদেরকে কুতুব বলছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেনকে ইঙ্গিত করে তিনি কথা বলেছেন, এবং ওনাদের সাথে সুর মিলিয়ে আমরা যারা কথা বলি আমাদেরকে উনি অপমান এবং অপদস্থ করার জন্য হেয় করে এই কথা বলছেন। হেয় করতে পারে অযোগ্য মানুষেরা, যোগ্য মানুষেরা একজনকে হেয় করে কথা বলে না। কথা বলার ভিতরে একটা মাধুর্যতা থাকবে, সম্মান থাকবে একে অপরের। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে উনি 3.5 হাত আর আমার হাতে আমি 3.5 হাত, যার কারণে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের খাই না, পড়ি না। উনার রাজনৈতিক দলের কাছে আমি নমিনেশন প্রার্থী না যে আমি উনার কাছে আটকে গিয়েছি, বা আমি বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের কাছে নমিনেশন চাচ্ছি আর তাদেরকে তেল মেরে কথা বলবো। যখনই সত্য কথাগুলো ডাক্তার পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন তুলে ধরছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপি এবং ছাত্র দলের 2 দিন আগেও আমি দেখলাম একটি ছেলে 2 গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছে। প্রিয় দর্শক, বলেন এই পর্যন্ত গত 8 মাসে তারা নিজেদের ভিতরে নিজেরা সংঘর্ষ করে কতজন মারা গিয়েছে? এই বিষয়টা আপনারা নাম্বারটা উল্লেখ করার জন্য আমার অনুরোধ থাকবে। ভিডিওর ভিতরে আপনারা কমেন্টসে এই নাম্বারটা উল্লেখ করবেন যাদের জানা আছে যে গত 8 মাসে হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারা শুধু জবরদখল নিয়ে, জায়গা জমি দখল নিয়ে, রুটঘাট দখল নিয়ে, বাজার দখল নিয়ে, রাজনীতি ক্যাম্পিং নিয়ে, কে প্রার্থী হবে, কার বিরুদ্ধে কে দাঁড়াবে সেই গ্রুপিং নিয়ে কয়টা মারামারি হয়েছে এটার হিসাব করতে পারবেন না। মারামারি হয়েছে হাজার হাজার, কিন্তু মারা গিয়েছে কয়েকজন, এবং সেই কয়েকজনও একেবারে অল্প না, সংখ্যাটা অনেক বড়। তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা আসার আগে আপনার দলকে আপনি গুছাতে পারছেন না। আপনার দলের প্রধান নেতা
বর্তমানে লন্ডনে অবস্থান করছে বেগম খালেদা জিয়া, তার বাড়ির সামনে থেকে বালুর ট্রাক আপনি সরাতে পারেন নাই। দীর্ঘদিন বেগম খালেদা জিয়া কারাগারে ছিল, আর আপনি হাসিনার টাকা খেয়ে দেশে বিদেশে ঘুরে বেরিয়েছিলেন। আপনাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য হাসিনা 22 লক্ষ বা 18 লক্ষ টাকা দিয়েছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির আর কোনো নেতাকে চিকিৎসার জন্য হাসিনা টাকা দেয় নাই। তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি কোন পারের কথা বলেন, কার কথা বলেন, কাকে নিয়ে আসতে চান নির্বাচনে, জনগণ পরিষ্কার বুঝতে পেরেছে। এই 8 মাসে আপনার চেহারা উন্মোচিত হয়েছে জাতির সামনে। এখন আপনি নামেছেন সোশ্যাল মিডিয়ার যোদ্ধাদের বিরুদ্ধে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি লুঙ্গি খুলে পালাতে হবে বাংলাদেশের রাজনীতি থেকে যদি এই সোশ্যাল মিডিয়া আপনার পিছনে লেগে যায়। কারণ আমি আপনাকে বলি যে এই সোশ্যাল মিডিয়ার কারণে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। শেখ হাসিনার মতন স্বৈরাচার আপনি হতে পারবেন না, কারণ শেখ হাসিনা জঘন্য মাইন্ডের একজন নারী ছিলেন। এই ধরনের ক্রেজি নারী পৃথিবীতে কম জন্ম নেয়। এর মধ্যে হয়তো দীর্ঘ শত হাজার বছরে একজন জন্ম নেয়। আর সেই রকম হাসিনার মতো চরিত্রের অধিকারী আপনি হতে পারবেন না। আপনার পিছনে কেউ নাই। হাসিনার পিছনে ভারত আছে, আপনার পিছনে বঙ্গোপসাগর আছে। আপনাকে কিন্তু সেখানে লাফাইয়া পড়তে হবে জনগণ যদি আপনার পিছনে লেগে যায়। প্রিয় দর্শক, আমি বলতে চাই ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেনের অবদান ছিল কি ছিল না 26শে জুলাই বাংলাদেশকে মুক্ত করতে, 26শে জুলাই জনগণকে রাস্তায় নামাতে তাদের অবদান কতটুকু ছিল। আর সেই অবদান ওয়ালা ব্যক্তিদেরকে এইভাবে কুতুব বলা, কুতুবদের ভাষা বক্তব্য বাংলাদেশকে একটি নৌরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। কুতুবদের ভাষা বক্তব্য এর আগে কিন্তু সেনা প্রধান ওয়াকারুজ্জামান ঘুরাইয়া ফিরাইয়া মিডিয়ার সোশ্যাল মিডিয়ার কথা বলেছেন। ওয়াকারুজ্জামান বলার শেষে কি হলো? শেষে হলো যে আওয়ামী লীগকে ফেরত এনে আওয়ামী লীগকে নির্বাচনের প্রস্তাব দিয়েছে, ঠান্ডা মাথায় দিয়েছে, হালকাভাবে দিয়েছে তো দেয় নাই তো সেটা তো অস্বীকার করে নাই সেনাপ্রধান। কিন্তু আলোচনা হয়েছে, ওরা বসেছে, তাদেরকে প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটা সফটলি দিয়েছে না হার্ডলি দিয়েছে? সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিল না, আমিও ছিলাম না, সেখানে হাসনাত আব্দুল্লাহ ছিল, সারজিদ আলম ছিল, আর সেনাপ্রধান ছিল। হয়তোবা সেনাপ্রধানের সাথে ঊর্ধ্বতন আর 2-1 জন সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসার ছিলেন। তাহলে ওই 4-5 জন মানুষের ভিত্তিতে সীমাবদ্ধ ছিল ওই কথাগুলা। তাহলে সারজিদ বা হাসনাত বা সেনাপ্রধান যাহা বলেছে কিছু না কিছু ঘটেছে, তাই তো রটেছে, কিছু ঘটেছে বলেই তাহা রটেছে। নতুবা হাসনাত আব্দুল্লাহর এত বড় সাহস হয় কিভাবে সেনা প্রধান আওয়ামী লীগকে ফিরিয়ে এনে আওয়ামী লীগকে রিফর্ম করে নতুনভাবে আওয়ামী লীগকে সাজানোর জন্য তাদের কাছে প্রস্তাব দেওয়া? এই গাদ্দারি কি সেনাবাহিনীর প্রধান করেন নাই? করেছেন। কিন্তু করে আবার তিনি গতকালের বক্তব্যের ভিতরে ফিরত এসেছেন, দেশপ্রেমী হওয়ার চেষ্টা করছেন। সেনাবাহিনীর সদস্যদেরকে তিনি বলেছেন যে দেশের স্বার্থে দেশের মঙ্গলে সবাই যেন ঐক্যবদ্ধ থাকে। ওয়াকারুজ্জামান ভালো করে জানে ওনার পিছনে যারা চাকরি করছে সেনাবাহিনীতে এর 95% সেনাবাহিনী দেশপ্রেমী। এই 95 সেনাবাহিনী সেদিন বিদ্রোহ করেছিল সেনা প্রধানের বক্তব্যের সাথে। 3রা অগাস্ট সকল ক্যান্টনমেন্ট থেকে তারা বলেছে আমরা জনতার উপরে গুলি চালাতে পারবো না। তাই কিন্তু সেনাবাহিনীর প্রধান সেদিন হাসিনাকে সেই সংবাদ দিয়ে হাসিনার বিরুদ্ধে উনি দাঁড়িয়েছেন। আসলে হাসিনার বিরুদ্ধে নয়, হাসিনাকে বাঁচিয়ে দিয়েছেন সেনাবাহিনীর প্লেন দিয়ে, সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে, সেনাবাহিনীর সর্বোচ্চ সহযোগিতা দিয়ে জানে বাঁচিয়ে দিয়েছেন। নতুবা মানুষ কি করতো সেদিন আর বলা লাগবে? স্পিকার কোথায় পালিয়ে ছিল? সংসদ ভবনের কোন রুমে পালিয়েছিল? কে লুকিয়ে রেখেছিলেন স্পিকার শিরিন শারমিনকে? কার দায়িত্বে ছিলেন? সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন না? সেদিন কি জানতেন না পুঙ্খানুপুঙ্খানুভাবে বাংলাদেশের আওয়ামী লীগের কোন নেতা কোন জায়গায় লুকিয়ে আছে? তাই এই সেনাপ্রধানের বক্তব্য আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য যদি মিলে যায়, তারপরেও আমি বলবো যে এই মিলে যাওয়াটা হাসিনারকে পুনর্বাসনের প্রস্তাব যে সেনাপ্রধান দিয়েছে তার সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সুরে কথা বলার প্রয়োজনীয়তা নাই। সেনাপ্রধান বাংলাদেশের জনগণের চাকরি করেন এবং জনগণের চাকরি করবেন। আমরা তার বিরুদ্ধে গিয়ে তাকে নামিয়ে ফেলেন, পদত্যাগ করেন, সেই আন্দোলনে যাচ্ছি না। কিন্তু তার ত্রুটিগুলা ধরে দিতে হবে যাতে করে ভবিষ্যতে বাংলাদেশের জনগণের সাথে আর কোনো ত্রুটি না করে। কারণ বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে গত 2 দিন পর্যন্ত বেশ গুজব চলেছে সমান্তালে। সারা বাংলাদেশের সেনাবাহিনীকে যেমন বিতর্কিত করতে একটি সংঘবদ্ধ গোষ্ঠী রাতভর আওয়ামী লীগের গুজব লীগের সেলের সদস্যরা বিভিন্ন জায়গায় মিথ্যাচার করেছে যে সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিবে, সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করবে, এ ধরনের মন্তব্য আওয়ামী লীগের গুজব সেলের সদস্যরা করেছে। পাশাপাশি কিছু ব্যক্তিরা যারা বিভিন্ন জায়গায় অনলাইনে অ্যাক্টিভিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন, তাদের মধ্য থেকেও এই ধরনের একটি সম্ভাবনা বিভিন্ন জায়গায় প্রচার করা হয়েছে। এই প্রচারণার কারণে বাংলাদেশের সাধারণ জনগণ সেনাবাহিনীর অবস্থানটা সম্পর্কে ক্লিয়ার হতে পারেননি যে আসলে বাংলাদেশে কি হচ্ছে, কি ঘটতে যাচ্ছে। দেশে বিদেশে বহু মানুষ আমাকেও জিজ্ঞেস করেছে যে আসলে কি হচ্ছে এই মুহূর্তে। আমি আপনাদেরকে আস্থা রেখে বলেছিলাম যে বাংলাদেশে কোনো জরুরি অবস্থা হবে না, সেনাপ্রধান রাষ্ট্র ক্ষমতা নিবে না, এবং তার নক্ষত্র উজ্জ্বল প্রমাণ আজকে পেয়ে গেলেন। একটু আগে সেনাপ্রধানের ভাষ্য অনুযায়ী বক্তব্য এসেছে বাংলাদেশে জরুরি অবস্থা নেই, জরুরি অবস্থার সম্ভাবনা নেই। এই জরুরি অবস্থাটা সম্পূর্ণ একটি গুজব এবং একটি পরিকল্পিতভাবে এই গুজব তৈরি করা হচ্ছে। তিনি বলেছেন যে বাংলাদেশে আজকের এই জরুরি অবস্থাটি গুজব হিসাবে প্রচার করেছে কিছু গোষ্ঠী, কিছু লোকেরা, যাদের উদ্দেশ্য হচ্ছে হীন এবং খারাপ। এবং তিনি বলছেন যে বাংলাদেশের সেনাবাহিনী এখন যে অবদান রাখছে, এই অবদান দেশ ও জাতি স্মরণ রাখবে, সব সময়ের জন্য তারা এটাকে ভুলবে না।
তাদের এই পদ্ধতি, তাদের এই কার্যক্রম, তিনি বুঝাতে চাচ্ছেন যে আমরা এমন কিছু কাজ করছি যেই কাজগুলো জাতি স্মরণ রাখবে, জাতি কখনোই ভুলবে না। আমি সেনাবাহিনী প্রধানকে অবশ্যই ধন্যবাদ জানাই যে আপনাদের পক্ষ থেকে এরকম একটা স্পষ্ট মেসেজ জনগণের কাছে দেওয়া উচিত ছিল এবং দিয়েছেন। তবে বাংলার জনগণকেও ভাবতে হবে যে কতদিন আর মেসেজ দিবে। বাংলাদেশের প্রত্যেকটা দিনই গুজব রটাবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের এখন তো আর বেঁচে থাকার কোনো রাস্তা নাই। তারা সকালে বলবে এটা হবে, বিকালে বলবে সেটা হবে, তার নেত্রী মিথ্যা কথা বলে বাংলাদেশে এসে ঈদ করবে, ঈদের বাকি 5 দিন তিনি এখন কোথায় পালিয়ে বেড়াচ্ছেন, দেশে বিদেশে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে, অথচ তারা আমাদেরকে বলছেন যে বাংলাদেশে আসবেন। তা আওয়ামী লীগ এখন প্রতিদিনই গুজব নিয়ে থাকবে। এখন প্রত্যেকটা দিনই যদি সেনাবাহিনীকে এসে বিবৃতি দিতে হয়, আরেকজনকে এসে বিবৃতি দিতে হয়, সেটা আসলে বাংলাদেশের জন্য একটি অন্ধকার জগৎ ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশ, আমি বারবার বলেছি, খুব সুন্দর চলছে। ঢাকা শহরে অবস্থান করছি, এত সুন্দর ঢাকা শহর, এত ভালোভাবে আজকের এই রমজান পরিচালিত হচ্ছে, যেখানে মানুষ হাহাকার করেছে গত বছরও রমজানের ভিতরে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ নাই। শেখ হাসিনা বারবার কটূক্তি করে আপনাদেরকে কাঁঠাল রানী উপাধি পেয়েছে, মনে আছে আপনাদের নিশ্চয়ই। বেগুনের পরিবর্তে কি খাইতে বলতো, ডিমের পরিবর্তে কি খেতে বলতো, এভাবে করে প্রত্যেকটা জিনিসের তিনি রেসিপি দিয়ে দিতেন। আর সেই জায়গায় এখন ঢাকায় সবাই মিলে ভালোই আছে। এখন ভালোর তো সংজ্ঞা আছে, ভালোর তো শেষ নাই। কিন্তু গত 16 বছর যে খারাপ পরিস্থিতিটা রেখে গিয়েছে শেখ হাসিনা, সেই জায়গা থেকে তো একটু হলেও আমরা ভালো আছি। আমাদের সেই ভালো থাকাটা শুধু এই গুজব ছেলের লোকদের কারণে থাকা মনে হয় আর হবে না। আর কিছু কিছু মানুষ আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সমালোচনা করতে করতে, সেই সময় আওয়ামী লীগের সকল অপরাধগুলো জাতির কাছে তুলতে তুলতে সেই অভ্যাসটা অনেকের এখনো যায়নি বিধায় হয়তো অনেক সময় অতিরঞ্জিত অনেক বক্তব্য বলে ফেলেন, যেটা আমাদের জন্য হতাশার। আমাদের এখন বাংলাদেশ স্থিতিশীল রাখা দরকার, শান্ত রাখা দরকার, সত্য নিউজ জনগণকে দেওয়া দরকার। আমি তো বারবার বলেছিলাম যে আমাদের দেশের অবস্থা এমন হয়েছে যে একজনের নামে আপনি মিথ্যা তথ্য চাপিয়ে দিবেন, আসলে সে সেই ঘটনা ঘটায়নি, কিন্তু তারপরেও তার উপরে এটা মিথ্যা প্রলোভন, মিথ্যা তথ্য, পরবর্তীতে দেখা যায় যে আসলে ওই লোকটাই অপরাধ করেনি। তখন কিন্তু আপনার জবাব দেওয়ার কোনো রাস্তা থাকে না। যেটা আমি উদাহরণ দিয়ে বলেছিলাম, একটি মায়ের লাশ ফ্রিজের ভিতরে কেটে কেটে রেখেছিল কারা, সেই সময় একটা সন্তানকে দায়ী করা হয়েছে যে নিজ মাকে নাকি সে হত্যা করেছে, অথচ সেই সন্তানটি করে নাই। 4 দিন পরে দেখা গেল ওই বাসার কাজের লোকেরা সেটা করেছে। তাহলে এই 4 দিন আমরা তার নামে যে মিথ্যাচার করলাম, তার উপরে যে জুলুম করলাম, সেই জায়গাটা তো আমাদেরকে এখন আর কেউ ফেরত দিবেন না। মিডিয়া তো আর নতুন করে বলবে না, একবার যা রটে সেটা কিন্তু জনগণের কাছে পৌঁছে যায়। অতএব সেনাবাহিনী নিয়েও, সেনাবাহিনীর জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে নিয়েও, কিংবা এই যে গুজব ছড়ানো হচ্ছে, ছড়িয়ে জাতির সাথে বাংলাদেশের সাথে একটা বাহিনীর দূরত্ব তৈরির পায়তারা চলছে, এটা আমি আপনাদেরকে ভিডিও দিয়ে বিশ্লেষণ করেছি। যারা ভিডিও দেখেছেন বুঝতে এখন সক্ষম। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলাম সেনাবাহিনী ক্ষমতা নিবে না, জরুরি অবস্থা হবে না। হ্যাঁ, জরুরি অবস্থার মতো অবস্থা তৈরি করলে অবশ্যই হবে। এখন আওয়ামী লীগ সেটাই করতে চায়। আওয়ামী লীগ বিশৃঙ্খলা তৈরি করতে চায়, আওয়ামী লীগ সন্ত্রাস তৈরি করতে চায়, আওয়ামী লীগ সংঘাত তৈরি করতে চায়, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকর্ম করতে চায়। এই জায়গায় আমাদেরকে এড়িয়ে যেতে হবে। ওদের এই সকল ষড়যন্ত্র আমাদের ধুলাই মিশিয়ে দিতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং আপনাদেরকেও, দেশপ্রেমিক নাগরিকদেরকে এই সকল গুজব থেকে বেঁচে থাকতে হবে। কাউকে শুধুমাত্র দোষারোপের মধ্য দিয়েই একটি দেশ পরিচালনা হয় না। একটি দেশ পরিচালনার জন্য আপনাকে শান্ত সুষ্ঠু থাকতে হয়। একটা দেশ পরিচালনার জন্য আপনাকে অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করতে হয়। একটা দেশ সুন্দরভাবে চালাতে হলে আপনার ধৈর্য থাকতে হয়। আমাদের সেই বাংলাদেশের সকল মানুষের সেই ধৈর্যের জায়গাটাও বৃদ্ধি করতে হবে বলে আমি মনে করি। প্রিয় সহযোদ্ধা ভাইরা, তা আমি ধন্যবাদ জানাই জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে যে তিনি জাতির কাছে স্পষ্ট করেছেন যে বাংলাদেশে কোনো জরুরি অবস্থা নেই, জরুরি অবস্থা ঘোষণা হয়নি, এটা একটি গুজব। আপনারা গুজবে পাড়া দিবেন না, দিবেন না, দিবেন না। এখন আপনি যদি গুজবে পাড়া দিয়ে অসুস্থ হয়ে যান, কিছু তো করার নাই। গত পরশুদিন আপনাদেরকে আওয়ামী লীগ ঘুমাইতে দেয় নাই, তাহাজ্জুদে রক্তে রাখ থেকেই শুরু করেছে গুজব, সারা রাত গুজব, দিনভর গুজব। 10:30টার সময় এই মিটিং সেই মিটিং, মিটিং করে কি হয়েছে বলেন? গতকালকের মিটিং এর কি সিদ্ধান্ত হয়েছে? বাংলাদেশে কি কোনো জায়গায় কোনো ধরনের জরুরি অবস্থা কিংবা সেনা শাসন এসেছে? না। মিটিং করে বরং ওদের পিছনে যারা সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, দুষ্টামি করবে, গুজব রটাবে, অন্যায় করবে, ওদেরকে এখন গ্রেপ্তারের সময় এসেছে। সেটাই মিটিংয়ের সিদ্ধান্ত। মিটিংয়ের সিদ্ধান্ত দেশ যেন শান্ত থাকে, মিটিংয়ের সিদ্ধান্ত সেনাবাহিনী যাতে জনগণের পাশে থাকে, মিটিংয়ের সিদ্ধান্ত জনগণকে নিয়ে যেন দেশে গিয়ে যাওয়া যায়। অতএব একটা বাহিনী অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আমাদেরকে সব বিষয় মাথায় রাখতে হবে। মাথায় রাখতে হবে শেখ হাসিনা এখন আর বাংলাদেশে নেই। আমরা শেখ হাসিনাকে হারিয়েছি, এখান থেকে পালাতে বাধ্য করেছি। এখন বাংলাদেশ আমাদের বিনির্মাণ করতে হবে। প্রতিদিনই আমাদের এই দেশে মিছিল, মিটিং, আন্দোলন করার মধ্যে দিলে দেশ চলবে না। প্রতিটা ঘন্টা এগুলো সম্ভব না, ওটা গনে গনে আসে, গনে গনে যায়। এখন বাংলাদেশকে শান্ত রাখার দায়িত্ব ছাত্র জনতা, রাজনীতিবিদদের, আপনাদের, আমাদের সকলের, অনলাইন অ্যাক্টিভিস্টদের। আপনার হয়তো একটু ভিউ কম হবে, কিন্তু ভিউর চিন্তা করে জাতিকে নিমজ্জিত করিয়েন না, ধ্বংস করিয়েন না, বিপদে ফেলিয়েন না। আপনার হয়তো একটু চটকদার কথা না থাকলে জনগণ কম শুনবে, শুনুক না, কিন্তু চটকদার কথা বলে দেশকে বিভাজনের দিকে ঠেলে নিয়ে লাভটা কি হবে বলেন? এ দেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা একজন দেশপ্রেমিককে যখন একেবারে জাতির কালপিট বানিয়ে দেই, একটু কি আপনার হৃদয় কাঁপে না যে কেন আমি অমুককে এভাবে বলে ধ্বংস করে দিব? ঠিক না। এই কারণেই আমাদের উন্নতি হয় না, আমাদের দেশের মানুষের উন্নতি হয় না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সে কারণে পবিত্র মাহে রমজানে আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই বাংলাদেশে কোনো গুজব কেউ রটানোর সুযোগ যাতে না পায়, আপনারা সতর্ক থাকবেন। আর সিম্পলি নিজেও একটু চর্চা করার চেষ্টা করবেন যে আসলে কোনটা গুজব, কোনটা গুজব না। যদি সেটা আপনারা করতে না পারেন, তাহলে আপনারাও বিবেকবান মানুষ হিসেবে আল্লাহর কাছে দায়ী থাকবেন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে
ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।